দেওঘর ভ্রমণের আজকের পর্বে আমরা দেখব ঐতিহাসিক এবং হিন্দুদের পবিত্র পৌরাণিক স্থান ত্রিকুট পাহাড়, তপবন, নলখা মন্দির, নন্দন পাহাড় এবং আরো অনেক কিছু। দেওঘরে আমরা মন্দির দর্শন তো কালকে করেছি। আজকে আমরা হোটেল থেকে বেরিয়ে আমরা এখানে লোকাল সাইট সিন করবো। তার আগে একটুখানি এখানে সকালবেলা ব্রেকফাস্টটা করে নিচ্ছি। খুব সুন্দর এখানে গরম গরম কচুরি ভাজছে, সব কচুরি তরকারি একবার দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর। এটা হচ্ছে মেন বাজারে, এখানে এই আমাদের হোটেল নাগেশ্বরম হোটেলটা। তা সকালবেলা এখন সকাল 9টা বাজে, খুব ঠান্ডা শীতকাল, তার জন্য বেরোতে বেরোতে একটু বেলা হলো। আমি দেখিয়ে দিচ্ছি এখন কচুরি খাবো আমরা, গরম গরম কচুরি ভাজা হচ্ছে। দেওঘরের হোটেল থেকে বেরিয়ে সকালবেলায় গরম গরম কচুরি আর মিষ্টি খেয়ে টাওয়া চক থেকে একটা অটো নিয়ে আমরা বেরিয়ে পড়েছি দেওঘরের লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। আমরা এখন দেওঘর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে এসেছি। এটা খুব সুন্দর জায়গা, এখানে রেসিডেন্সিয়াল পড়াশোনা হয়। এই বিদ্যালয় রামকৃষ্ণ বিদ্যাপীঠ দেওঘর। দেওঘরে অবস্থিত রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ একটি প্রখ্যাত আবাসিক বিদ্যালয়, যা 1922 সালে স্বামী বিবেকানন্দের আদর্শে স্বামী সদ্ভাবানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। দেওঘরের এই রামকৃষ্ণ বিদ্যাপীঠ রামকৃষ্ণ মিশন পরিচালিত একটি সিবিএসই অনুমোদিত বিদ্যালয়। এটি একটি বয়েজ রেসিডেন্সিয়াল স্কুল। শিক্ষার পাশাপাশি শরীরচর্চার উপরেও জোর দেওয়া হয়। দুই দিকে খেলার মাঠে নিয়মিত শরীরচর্চার পাশাপাশি ফুটবল খেলা হয়, যাতে ছাত্রদের শরীর ও মন দুই ভালো থাকে। স্বামী বিবেকানন্দের শিক্ষাদর্শ ম্যান মেকিং এডুকেশন অর্থাৎ মানুষ করার শিক্ষার উপর ভিত্তি করে প্রথাগত শিক্ষার পাশাপাশি নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষার উপর জোর দেওয়া হয়। এখানে বোর্ডে এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া আছে, আপনারা প্রয়োজনে দেখে নিতে পারেন। এটি ঠাকুরের নাট মন্দির, এখানে ছাত্ররা প্রেয়ার করে। এখানে এলেই বোঝা যায় ছাত্ররা যে ভীষণ রকম ডিসিপ্লিন জীবনযাপন করে। চারিদিক সাজানো গোছানো, শান্ত নীরব পরিবেশ। এই শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ঐতিহ্য ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ছেলেদের উচ্চশিক্ষা ও ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে। আপনারা যারা দেওঘরে ভ্রমণে আসবেন অবশ্যই একবার ঘুরে যেতে পারেন এই শিক্ষাঙ্গনে। দেওঘর ভ্রমণের দ্বিতীয় পর্বে আজকে সকাল থেকে আমরা রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ দেখার পর এখন আমরা চলেছি পরবর্তী গন্তব্যস্থল নন্দন পাহাড়ে। আমরা নন্দন পাহাড়ের সামনে এসেছি। নন্দন পাহাড় বললেও এটি কোনো পাহাড় না বলে এটাকে মালভূমি বলা যায়। এইরকম লম্বা চওড়া সিঁড়ির ধাপ বেয়ে আপনাকে উপরে উঠতে হবে। আমরা এখন দেওঘরের এখানে নন্দন পাহাড়ে এসেছি। নন্দন পাহাড় এখানে অনেকগুলো আছে, ত্রিকুট পাহাড় আছে, তপবন আছে, নন্দন পাহাড় আছে, অনেক কিছু আছে। এখন নন্দন পাহাড়ে এসেছি। এখন সকাল 10:10 বাজে। ট্রেক করে করে উঠতে হচ্ছে। সিঁড়ি আছে, লম্বা চওড়া সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে দিয়ে আমরা উঠছি নন্দন পাহাড়। মানে ঘুরতে এসেছি বিভিন্ন জায়গায়, প্রাকৃতিক যে সুন্দর জায়গাগুলো, প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর, শান্তশিষ্ট পরিবেশ। এইখানে একবার ঘুরে সব দেখে নিই। আমাদের দেওঘর থেকে আমাদের যে মেইন, আমরা হোটেল থেকে আমরা একটা অটো নিয়েছি। টোটাল 8-9টা পয়েন্ট আমাদেরকে ঘুরে দেখাবে। তা প্রথমে আমরা রামকৃষ্ণ বিদ্যাপীঠ দেখলাম, তারপরে এখন নন্দন পাহাড় এসেছি। এরপরে এরকম আরও টোটাল 8-9টা পয়েন্ট দেখাবে। আমাদের অটো ভাড়া পড়েছে হচ্ছে 1200 টাকা। এখানে 1200 টাকা নিচ্ছে। অনেকের সঙ্গে কথাবার্তা বললাম, মোটামুটি 1200 টাকাটা রেঞ্জটা ঠিক আছে। হ্যাঁ, সারাদিনের ব্যাপার তো, তাই আমরা ঘুরে ঘুরে দেখব। চলুন একবার দেখে নিই কী আছে। নন্দন পার্ক,
আমরা এই পার্কের সামনে এসেছি। এখানে টিকিট কাটতে হচ্ছে এন্ট্রি ফি জনপ্রতি 10 টাকা। হ্যাঁ, তাই পার্কের সামনে আমরা দাঁড়িয়ে আছি এন্ট্রি গেটে। তা চলুন একবার ভেতরটা পার্কটা একবার ঘুরে দেখে নিই। সামনে এটা হচ্ছে টিকিট কাউন্টার, এটা হচ্ছে গেট। এখানে একটা দৈত্যের একটা মূর্তি রয়েছে। এটা হচ্ছে পার্ক। দেওঘরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলো এই নন্দন পাহাড়, যা প্রাকৃতিক সৌন্দর্য ও বিনোদনের সংমিশ্রণে তৈরি। ছোট পাহাড়ের উপর নন্দী এবং শিবের মন্দির আছে। নন্দন পাহাড় হলো একটি প্রাকৃতিক বিনোদনমূলক পার্ক। পাহাড়ের উপরে বিভিন্ন বাহারি গাছ আর বাচ্চাদের মনোরঞ্জনের জন্য জায়গায় জায়গায় বিভিন্ন রকম মডেল আর দোলনা সহ বিভিন্ন খেলনা সামগ্রী দিয়ে সুন্দরভাবে সাজানো আছে। পরিবার নিয়ে কিছুটা সময় কাটানোর একটা আদর্শ জায়গা। নন্দন পাহাড়ে এটা হচ্ছে টোটালটা হচ্ছে চিলড্রেন পার্ক, বাচ্চাদের অ্যামিউজমেন্টের জায়গা। 10 টাকা করে এন্ট্রি ফি। এখানে একটা ভালো একটা বেশ জলাশয় আছে এবং বাচ্চাদের নিয়ে টাইম পাস করা ছুটি ছাটার দিনে খুব সুন্দর জায়গা এই নন্দন পার্ক। এটা নন্দন পাহাড়ের উপরে এই পার্কটা। এখানে সামনে যেমন একটা রয়েছে শিশুদের মনোরঞ্জনের জন্য এটি হলো শীতল ভূতের ঘর। এর চোখ দুটো রাত্রিবেলায় জ্বলে যখন ভয়ঙ্কর সুন্দর লাগে। নন্দন পাহাড়ের উপর থেকে দেওঘরের 360 ডিগ্রি প্যানোরামিক যে দৃশ্য, সেটা দেখতে খুবই ভালো লাগে। দেওঘরে এটি সৎসঙ্গ আশ্রম, এটি প্রধান সদর অফিস। এই সৎসঙ্গ আশ্রম ঠাকুর অনুকূলচন্দ্র প্রতিষ্ঠা করেন মানুষের সৎ ও মঙ্গল কামনার লক্ষ্যে। দেওঘরের এই আশ্রমটি তার ভক্তদের কাছে এক পবিত্র স্থান। সৎ শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা প্রভৃতির জনহিতকর কাজ করা হয় এখানে। লক্ষ লক্ষ ভক্তগণ একবার অন্তত এখানে আসেন। আমরা এখন চলেছি দেওঘরের শ্রী শ্রী বালানন্দ আশ্রমে। এই আশ্রমটি অত্যন্ত শান্ত, নিরিবিলি এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ভেতরে ভিডিওগ্রাফি এলাও নেই। এই আশ্রমে সুলভ মূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে। থাকার জন্য কলকাতার সল্টলেকে মোহনানন্দ সমাজ সেবা সমিতি থেকে বুক করতে হবে। দেওঘর বা বৈদ্যনাথ ধাম স্টেশন থেকে অটো বা টোটো করে এখানে আসা যায়। আমরা এখন এসেছি দেওঘরের বিখ্যাত নওলাখা মন্দিরের সামনে।
দেওঘরের এখানে আমরা এখন নলখা মন্দিরে এসেছি। খুব সুন্দর জায়গা মন্দিরটা। এটা বালানন্দ স্বামী মন্দির। এটা এখন আমরা ভেতরে ঢুকবো, একবার ভেতরে ঢুকে একবার দেখে নেব এই নলখা মন্দির। এটা হচ্ছে টাওয়ার চক থেকে কাছাকাছি আছে, প্রায় 2 কিলোমিটারের মধ্যেই আছে ডিস্টেন্সটা। বেলুড় রামকৃষ্ণ মঠের আদলে তৈরি এই মন্দিরটি দেওঘরের বিখ্যাত নলখা মন্দির। 1940 সালে এই মন্দির নির্মাণ করা হয়। কলকাতার পাথুরিয়াঘাটের রানী চারুশলা দেবী তাঁর স্বামী ও পুত্রের অকাল প্রয়াণে শোকাহত হন। শোকাহত রানী এরপর তপবনে সাধক বালানন্দ ব্রহ্মচারীর সান্নিধ্যে আসেন এবং তার পরামর্শে রাধাকৃষ্ণের এই মন্দিরটি নির্মাণ করেন। তৎকালীন সময়ে 9 লক্ষ টাকা ব্যয় করে এই মন্দির নির্মাণ করা হয়েছিল। সেই থেকে এই মন্দিরের নামকরণ হয় নলখা মন্দির। বৈদ্যনাথ ধাম থেকে এই মন্দির মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরটি ভক্ত ও পর্যটকদের কাছে একটি অত্যন্ত পবিত্র ও সুন্দর দর্শনীয় স্থান। ভেতরে রাধা কৃষ্ণ, গোপাল এবং বালানন্দ ব্রহ্মচারীর মূর্তি আছে। আর প্রবেশপথে রানী চারুশিলার একটি ভাস্কর্য আছে। মন্দিরটি 146 ফুট উঁচু গ্রানাইট আর মার্বেল পাথর দিয়ে তৈরি। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই দেখাতে পারলাম না। মন্দির মানেই একটা পর্যটন স্থল এবং তাকে ঘিরে স্থানীয় মানুষজন বিক্রি বাটার জন্য বিভিন্ন রকম পসরা নিয়ে বসেন। আর পর্যটকরাও সেই মেলা থেকে তাদের পছন্দ মতন বিভিন্ন রকম জিনিস ক্রয় করেন। এখন আমরা এসেছি দেওঘরের এক ঐতিহাসিক ও পৌরাণিক স্থান তপবনে। এখানেও তপবন পাহাড় ওঠার প্রায় 500 মিটার লম্বা রাস্তার দুধারে স্থায়ী দোকানপাট। তপবন পাহাড়ের চূড়ায় উঠতে গেলে আপনাকে ট্রেক করে উঠতে হবে, যদিও দুই দিকে বড় বড় পাথরের মাঝখান দিয়ে এঁকে বেঁকে ছোট ছোট সিঁড়ি আছে। আমরা এখন এই তপবনের এখানে এসেছি। আপনারা যারা পাহাড়ের চূড়ায় উঠবেন সঙ্গে কোনো ভারী ব্যাগ ক্যারি করবেন না, সঙ্গে জলের বোতল রাখবেন। আর বয়স্ক মানুষদের জন্য একটু কষ্টকর হলেও ধীরে ধীরে উপরে ওঠা যায়। বহু প্রাচীনকাল থেকেই তপবনের গুহাগুলো সাধক ও ঋষিমুনিদের পবিত্র তপস্যা স্থল, তাই এর নাম তপবন। মহর্ষি বাল্মীকি, শ্রী বালানন্দ ব্রহ্মচারীর মতন সাধু সন্ন্যাসীরা এখানে তপস্যা করেছিলেন। শুধুমাত্র ঐতিহাসিক স্থান নয়, অ্যাডভেঞ্চারের জন্য এই তপবন এক আদর্শ জায়গা। এখানে এখন লেবু জল খাচ্ছি আমরা। এই তপবনে অনেকটাই উপরে উঠলাম, আর এই সিঁড়ি দিয়ে দিয়ে বেশ লেবু জল খেয়ে একটুখানি এনার্জি নিয়ে নিচ্ছি। 10 টাকা করে দিচ্ছে। बची देखी नींबू पानी पी लो, नींबू पानी 10 रुपया का। তপবনের এখানে এসেছি আমরা এখন দেওঘরে। তপবন খুব সুন্দর জায়গা, পাহাড়ের উপরে সেই ধাপ বেয়ে বেয়ে উঠতে হবে। তবে হনুমান এখনো দেখা পাইনি, শুনেছি হনুমানের খুব উৎপাত আছে এখানে। তা আমরা এখন একটু এই লেবু জল টল খেলাম, খেয়ে দেখি আরো উঠতে হবে উপরে, খুব ভালো লাগছে। পৌরাণিক ও ঐতিহাসিক তাৎপর্য সমৃদ্ধ তপবন দেওঘর থেকে প্রায়
1 ঘন্টা দূরে অবস্থিত। তপোবন পাহাড় এমন একটি শান্ত স্থান যা প্রকৃতিপ্রেমী এবং আধ্যাত্মিক সাধনার জন্য এক উপযুক্ত স্থান। পাহাড়ের চারপাশে সবুজ গাছগাছালিতে আবৃত, আর পাথুরে পথের পাশাপাশি তপোবন পাহাড়কে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে এর পৌরাণিক কাহিনী। কথিত আছে রামচন্দ্র তার বনবাসের সময় কিছুদিন এই তপোবনে কাটিয়েছিলেন। পাহাড়টি খুব বেশি উঁচু না, পাহাড়ে ওঠার রাস্তাটিতে সিঁড়ি করা আছে। পাহাড়ে ওঠার সময় সিঁড়িতে অনেক হনুমান আছে, তাই একটু সাবধানে থাকতে হবে। হাতে কিছু দেখলেই তারা নিয়ে পালাচ্ছে। এছাড়া শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী এখানে সিদ্ধি লাভ করেছিলেন, সেই জন্য তার একটি মন্দির আছে। তপোবন পাহাড়ের উপর থেকে চারিদিকে এর এরিয়াল ভিউটা আপনাকে মুগ্ধ করবে। তবে পাহাড়ের উপরটা বেশ ঢাল আছে, তাই সাবধানতা অবলম্বন করবেন, নচেত দুর্ঘটনা ঘটতে পারে। বেড়াতে এসে আমরা সেখানকার প্রকৃতি, স্থাপত্য আর ভাস্কর্যকে দেখি। এখান থেকে প্রকৃতির আনন্দ উপভোগ করে পাহাড়ের মধ্যে একটি গুহা আছে, সেখানে যেতে পারেন। বালানন্দ ব্রহ্মচারীর মন্দিরের পাশ দিয়ে একটি গুহা আছে, এরকম সিঁড়ি করা আছে গুহায় নামার জন্য। যেহেতু আজকে টুরিস্টদের খুব ভিড়, তাই সাহস পেলাম না এই ভিড় ঠেলে সরু গুহার ভেতরে প্রবেশ করার। এখানে আখের রস খেতে দাঁড়িয়েছি আমরা তপোবন পাহাড়ে। এই যে আখের রস, ৳10 করে গ্লাস, 20 টাকা করে গ্লাস। এই তপোবনের এখানে এখন এই চানা ফানাগুলো খাচ্ছি আমরা, খুব ভালো লাগছে। এইগুলো হচ্ছে 10 টাকা করে, না 10 টাকা করে এইগুলো। এইখানে দিচ্ছে মুগ ডাল, ছোলা, মটর, সেদ্ধ মটর। তপোবন পাহাড় দেখার পর এবার আমরা এলাম ত্রিকুট পাহাড়ে। ঝাড়খণ্ডের দেওঘরের কাছে অবস্থিত হিন্দুদের পবিত্র তীর্থস্থান এবং পর্যটন কেন্দ্র হলো এই ত্রিকুট পাহাড়। দেওঘর থেকে মাত্র 10 থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত এই ত্রিকুট পর্বত। এর সর্বোচ্চ শৃঙ্গ 2470 ফুট। এখানে ট্রেকিং করে উপরে ওঠা যায়। এখানে এখন আমরা ত্রিকুট পাহাড়ের এখানে এসেছি। ত্রিকুট পাহাড় হচ্ছে 3টে পাহাড়ের চূড়ো এখানে এসে মিট করেছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর নামকরণ হয়েছে এই 3টে পাহাড়ে। সেই ত্রিকুট পাহাড় খুবই সুন্দর, শান্ত মনোরম পরিবেশ। সেই ত্রিকুট পাহাড়ে এসেছি আমরা। এইটা একবার দেখে দিচ্ছি। আমরা তপোবন থেকে এখন এই ত্রিকুট পাহাড়ে এসেছি। খুব সুন্দর পরিবেশটা। তবে এখন ডিসেম্বর মাসের শেষ তো, যার জন্য এই সময় খুব ভিড়ভাড়টা হয়েছে।
কারণ মানুষ একটা ছুটির মেজাজে রয়েছে, প্রচুর বাস এসছে, গাড়ি এসছে, প্রাইভেট কার এসছে, সব জায়গাটা খুব রাশ ভিড় হয়ে আছে, মেলার মতন বসেছে এখানটা। ত্রিকুট পাহাড় তিনটি মহিমান্বিত শৃঙ্গের সাথে দাঁড়িয়ে আছে। ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর নামে উৎসর্গিত এই পাহাড় এক তীর্থস্থানে পরিণত হয়েছে। সবুজ পাহাড়, গাছ চারিদিকে ঘেরা, তিনটে পাহাড় রয়েছে এখানে। এই একটা, দুটো, তিনটে চূড়ো, তিনটে, এইগুলো মিশেছে ত্রিকুট পাহাড়ে। এখানে এলে আপনি ছোট ছোট ট্রেকিং করে পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন। শ্রাবণ মাসে তীর্থযাত্রীদের ভিড়ে ভরে থাকে এই জায়গা, বাকি সময়টা বেশ ফাঁকাই থাকে। পাহাড় তিনটি ঘন সবুজ চাদরে আবৃত। দেওঘর থেকে মাত্র 20 কিমি দূরে এই ত্রিকুট পাহাড় ঝাড়খণ্ডের একটি সত্যিকারের লুকানো রত্ন। এই ত্রিকুট পাহাড়ের এখানে আমরা এখন এলাম চা খেতে। এই যে এখানে চা বানাচ্ছে, খুব সুন্দর, খুব লেজার টাইমটা খুব ভালোই কাটছে। এখানে পিকনিকের মরশুম, আর পিকনিক হচ্ছে চারদিকে, প্রচুর লোকের ভিড়। গরম গরম চা খেয়ে এবারে আমরা ট্রেক করে পাহাড়ের উপরে উঠব। খুব সুন্দর চায়ের টেস্ট আছে এখানে, 10 টাকা করে সব। ত্রিকুট পাহাড়ের এখানে হরিমানের দৌরাত্ম্য খুব বেশি। অনেক টুরিস্টের হাত থেকে খাবার ও ছোট ব্যাগ ছিনিয়ে পালিয়ে যাচ্ছে, তাই আপনারা যখন আসবেন সাবধানে আসবেন। তিনটি স্বতন্ত্র শৃঙ্গ বা চূড়া থাকার কারণে এর নাম হয়েছে ত্রিকুট বা ত্রিকুটাচল। ত্রিকুট পাহাড়ের দিকে আমরা এগোচ্ছি, পাহাড়ে সব মন্দির টন্দির দেখতে যাব, আর এগোচ্ছি আমরা। এটা আগে ছিল রোপে রাস্তা, রোপে যাচ্ছিল না মা? এটা রূপের রাস্তা ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছিল। ও, হ্যাঁ দাদা, এখন কথা বলবেন না, আমার কি মনে। কে লোক মারা গিয়েছিল? হ্যাঁ দাদা, আমার মুখে ও কথা বললে আমার চোখে আঁসু এসে যাবে। তাই না? সাপকে ধরেছিলাম দাদা, হ্যাঁ। আর ধরে 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 কি বলবো, পুলিশের কাছে হ্যাঁ। হ্যান্ড ওভার করে দিলাম। ও আর আমি খিদে মরেই গেল, ও, আর কিছু করলাম না। রামায়ণের সাথে সম্পর্কিত এই স্থানটি প্রাচীনকাল থেকেই তীর্থযাত্রী ও পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। পাহাড়ের উপর ঘন জঙ্গলের মধ্যে ত্রিকুটাচল মহাদেবের মন্দির আছে, যা ভক্তদের জন্য একটি বড় আকর্ষণ। এই পাহাড়ে ওঠার জন্য একসময় রোপওয়ের ব্যবস্থা ছিল, কিন্তু একটা বড়সড় দুর্ঘটনার পর থেকে রোপওয়ে বন্ধ হয়ে যায়। এখানকার পাহাড়ে ওঠার রাস্তাও সিঁড়ি করা আছে, উঠতে কোনো তাই সমস্যা নেই। এখানে জুতোটা খোলা একটা সাইডে যাও প্রণাম করো। হ্যাঁ সিদ্ধিদাতা যাও প্রণাম করো, আগে এদিকে যাও দাদা, গণেশ সিদ্ধিদাতা গণেশ যাও প্রণাম করো। এখন আমরা এসেছি সুপ্রাচীন শৈব তীর্থস্থান ত্রিকুটাচল মহাদেবের মন্দিরের সামনে। বাইরে থেকে দেখলে যা উঁচু পাহাড় আর ঘন জঙ্গল দ্বারা আবৃত বলে মনে হবে। ত্রিকুট পাহাড়ে এই মন্দিরে এখানে আমরা এসেছি, চারিদিকে মন্দির, অসাধারণ। এখানে দুর্গা মন্দির, এখানে শিব মন্দির, পার্বতী মন্দির, সব মন্দির আছে এখানে। গণেশ মন্দিরও আছে এখানে চারদিকে।
বোতলে ভর্তি রেখে ওটা দেখুন উপরে হনুমানরা এরকম অ্যাকশন মোডে আছে, আপনি বুঝতেও পারবেন না। ত্রিকুট পাহাড়ে আমাদের গাইড ছিল আমাদের দাদা। তোমার নামটা বলে দাও একবার। আমার নাম ধনঞ্জয় পান্ডা। ধনঞ্জয় সব থেকে পান্ডা। বড় আছে দুর্গামা, দুর্গামা সেবক মহারাজ, আচ্ছা, ওর থেকে বড় সেবক নাই। হ্যাঁ, তুমি সুন্দর করে আমাদের ঘুরিয়েছে পাহাড়ে। দেবী দুর্গা দর্শন করিয়েছে আমাদের। গণেশ মূর্তি আছে, অনেক কিছু দেবদেবীর মূর্তি আছে, মন্দির আছে এখানে। আমাদের দাদা খুব ভালো গাইড করে নিয়ে গেছে। সব থেকে বড় মা, ওর থেকে বড় কেউ নেই। হ্যাঁ, খুব ভালো। তোমার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? ওইটা চায়ের দোকানটা তোমার না? হ্যাঁ ওখানে আছে। ওখানে আছে, আচ্ছা ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, ওর দাদার সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের গাইড দাদা ভাই ভীষণ ভালো মানুষ, মাত্র 100 টাকা নিয়েছে, তার ব্যবহারও খুবই ভালো। যাক, যদি থাকে সারা ইয়েতে কিন্তু আচার লেগে যাবে। কি আছে বলতো, কোথায় আছে বলতো, আমাদের ঠিক হোটেলের ওখানে, তাই না? ভ্যারাইটি অফ ঝালমুড়ি খাচ্ছে। চানা খাচ্ছি এখানটায়, খুব ভালো লাগছে। পাহাড়টা ঘুরে ঘুরে দেখছি আর চানা খাচ্ছি। ফুচকা, ঘুগনি, আলু টিকিয়া এই সমস্ত খাচ্ছি। দুপুরের লাঞ্চটা সেইভাবে হচ্ছে না, রাস্তায় এইখানেই আমরা ত্রিকুট পাহাড়ের এখানে আমরা এই সমস্ত সব খেয়ে নিচ্ছি। সব যখন যেটা পাচ্ছি সব খেয়ে নিচ্ছি আমরা এইখানে। এটা কি আলু টিকিয়া? এখানে আলু টিকিয়া হচ্ছে। ত্রিকুট পাহাড় দর্শন আমাদের হয়ে গেছে, এখন আমরা ফিরে যাব। এবারের 5 দিনের ঝাড়খণ্ড ভ্রমণ পর্বে প্রথমে আমরা ধানবাদ দিয়ে শুরু করেছিলাম, এরপর মধুপুর, গিরিডি হয়ে আমরা দেওঘরে আসি। দেওঘর ভ্রমণ আজ আমাদের সম্পন্ন হলো। 4টি পর্বে আমার ঝাড়খণ্ড ভ্রমণ কাহিনীর বর্ণনা দিয়েছি। আগামীকাল সকালে আমরা চলে যাব জেসিডি, সেখান থেকে আমরা আবার যাব বিহার রাজ্যের শিমুলতলায়। এখানে দাঁড়িয়ে এখন আমরা লিট্টি চোখা খাচ্ছি। লিট্টি চোখা খুব সুন্দর। এইখানে দেওঘরে আসবো, লিট্টি চোখা হচ্ছে এইখানকার বিখ্যাত। লিট্টি চোখা বানিয়ে দিচ্ছে সব। কত দিলে? আমরা আবার চলে এলাম টাওয়ার চকের সেন্টার পয়েন্টে। সন্ধ্যের সময় এই জায়গাটা বেশ জমজমাট। দেখুন, ঘুরতে বেরিয়ে নানান জিনিস দেখাতে যেমন আনন্দ আছে, তেমনি বিভিন্ন জায়গার খাবার খেতে, সেখানকার নিদর্শন স্বরূপ কিছু কেনাকাটা করতে আমাদের সবারই ভালো লাগে। সারা বছরের একঘেয়ে জীবন থেকে বেরিয়ে একটু ঘোরার মধ্যে যেমন আনন্দ আছে, তেমনি শারীরিক কষ্ট, অর্থ ব্যয়
অ্যাডভেঞ্চার, এই সব কিছুর মধ্যেই একটা অক্সিজেন পাওয়া যায়, যা ফিরে আসার পর প্রাত্যহিক চলার ছন্দটাকে উজ্জীবিত করে। সকাল থেকে সারাদিন ঘোরাঘুরির পর হোটেলে এসে আমরা এখন টিফিন করছি। সব উঠেও গেল। এখানে আমরা খাচ্ছি ওই যাই হোক ভাজা, আর এখানে আমরা কিনেছি, এখানে স্ট্রবেরি আছে 150 টাকা দামের, কিন্তু ইটস নট ওয়ার্থ ইট অ্যাট অল, কারণ ওপরেগুলো সাজানো হলেও নিচেরগুলো একটু লাইক একটু বাজে। ঠিক না, তাই তো? তাই দেখে কিনতে হবে, নিচেরগুলো বেশি দেখে কিনতে হবে। যাই হোক খেয়ে নেওয়া যাবে। দেওঘরের ওই আপনার টাওয়ার চকে অনেক রকমের খাবার পাবেন। আমরাও বিকেলে টিফিনটা মুড়ি, নানা রকমের ভাজা, সব কিছু তেলে ভাজা নিয়ে এসে ঘরে বসে ঘরে বসে, আর আজকে আপনার অনেক টায়ার্ড, তাই একটু টিফিনটা ঘরে বসেই করছি। যদি এমনি খুব নর্মাল রেটেই পাওয়া অর্ধেক যায়। খাওয়া হয়ে গেছে, তারপরে হঠাৎ মনে হলো ভিডিওটা করব। চপ অনেক ছিল, এখন মোটামুটি শেষের পথে খাচ্ছি, আজকে সারাদিন সকাল থেকে রাস্তায় প্রচুর খেয়েছি, টুকটাক করে অনেক কিছুই খেয়েছি। এখন সামনে এই টাওয়ার চপ থেকে বিভিন্ন রকমের চপ ভাজা সব নিয়ে এলাম, মুড়ির প্যাকেট নিয়ে এলাম, লিট্টি খেলাম ওখানে দাঁড়িয়ে, নিয়ে এসে এখন হোটেলের রুমে বসে আবার খাচ্ছি আমরা। আজকে আমাদের দেওঘর দর্শন মোটামুটি কমপ্লিট হয়ে গেল। কালকে আমরা মর্নিংয়ে এখান থেকে বেরিয়ে যাব। পরবর্তী পর্বে আমরা দেখব পশ্চিমে বাঙালির হাওয়া বদলের জায়গা ঐতিহাসিক শিমুলতলা। আপনারা যারা আমার ভ্রমণ সংক্রান্ত ভিডিও দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। শুভরাত্রি।